আমার যমজ বোন বছরের পর বছর ধরে তার স্বামীর হাতে মার খেত, তাই আমরা জায়গা বদল করলাম। আর তার কোনো ধারণাই ছিল না যে সেই রাতে যে নারী তার বাড়ি ফিরেছিল সে তার ভেঙে দেওয়া মানুষটি নয়। আমার নাম আদ্রিয়া রহমান আর আমার যমজ বোনের নাম অনন্যা। আমরা দেখতে হুবহু একরকম হয়ে জন্মেছিলাম, কিন্তু জীবন আমাদের দুজনকে দুটি সম্পূর্ণ ভিন্ন জগতে টেনে নিয়ে গেছে। দীর্ঘ 10টা বছর আমি কাটিয়েছি পাবনা মানসিক হাসপাতালের 4 দেয়ালের পেছনে লোহার গেটের ওপারে। আর ঠিক সেই 10টা বছর অনন্যা একটা সাধারণ জীবন গড়ার চেষ্টা করছিল এমন এক পুরুষের সাথে যে তাকে তিল তিল করে ধ্বংস করে দিচ্ছিল। আমি যখন ছোট ছিলাম ডাক্তাররা আমার জন্য বড় বড় ইংরেজি শব্দ ব্যবহার করতেন। ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার, ভায়োলেন্ট টেন্ডেন্সি, ইমোশনালি আনস্টেবল। কিন্তু আমার নিজের কাছে এর একটা সহজ অর্থ ছিল। আমি যে কোনো অনুভূতি খুব তীব্রভাবে অনুভব করতাম। আনন্দ আমার ভেতরে আগুনের মতো জ্বলে উঠত, ভয়ে আমার শরীরকে কাঁপিয়ে দিত, আর রাগ আমার ভেতরে একটা জীবন্ত ধারালো কিছুর মতো নড়ে চড়ে উঠত, যা চোখের সামনে অন্যায় দেখলে কিছুতেই শান্ত থাকতে পারতো না। সেই রাগই আমাকে সবার থেকে আলাদা করে খাঁচায় বন্দি করেছিল। যখন আমার বয়স 16 বছর, আমাদের সিলেটের হাই স্কুলের ক্লাসরুমের পেছনে একটা বখাটে ছেলে অনন্যাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছিল। এরপর আমার শুধু এইটুকুই মনে আছে, চারপাশে প্রচন্ড চিৎকার চেঁচামেচি, একটা ভাঙা চেয়ার আর ছেলেটার মুচকে যাওয়া হাত, তার মুখ দিয়ে রক্ত ঝরছিল। কেউ এটা দেখলো না যে ছেলেটা আমার বোনের সাথে কি করতে যাচ্ছিল। সবাই শুধু এটা দেখলো যে আমি তাকে বাঁচাতে গিয়ে কি করেছি। পাগল মেয়ে, ডাইনি, ভীষণ বিপজ্জনক। লোকেরা আমাকে এই নামে ডাকতে শুরু করলো। আমার নিজের বাবা মাও আমাকে ভয় পেতে শুরু করলেন। আর মানুষের মনে একবার ভয় ঢুকে গেলে ভালোবাসা সেখান থেকে নিঃশব্দে বিদায় নেয়। তারা আমাকে পাঠিয়ে দিল অনেক দূরে, আমার নিজের ভালোর জন্য, অন্যদের সুরক্ষার জন্য। 10 বছর অনেক দীর্ঘ সময়। সাদা দেয়াল আর লোহার দরজার মাঝখানে বেঁচে থাকা সহজ নয়। প্রথমে ভেবেছিলাম এই জায়গাটা আমাকে শেষ করে দেবে, কিন্তু তা না হয়ে এটা আমাকে বদলে দিল। আমি সেখানে শৃঙ্খলা শিখলাম, রাগ এলে কিভাবে নিজের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করতে হয় তা শিখলাম। আমি আমার ভেতরের ক্ষোভটাকে শক্তিতে রূপান্তর করলাম। যতক্ষণ না হাত দুটো অবশ হয়ে যেত আমি পুশ আপ দিতাম, কাজ ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত পুল আপ দিতাম, যতক্ষণ না শরীর পাথরের মতো শক্ত হতো সিট আপ দিতাম। পৃথিবী যদি ইতিমধ্যে আমাকে বিপজ্জনক বলে ধরে নিয়ে থাকে তবে তাই সই। আমি নিজেকে এমন এক বিপজ্জনক রূপে তৈরি করলাম যার নিয়ন্ত্রণ আমার নিজের হাতে। আমার শরীরটাই ছিল আমার জীবনের একমাত্র জিনিস যা সম্পূর্ণ আমার নিজের, শক্তিশালী, স্থির, কারো কাছে দায়বদ্ধ নয়। মজার ব্যাপার হলো পাবনার ওই হাসপাতালের ভেতর আমি খুব একটা অসুখী ছিলাম না। জায়গাটা শান্ত ছিল, নিয়মগুলো সহজ ছিল। সেখানে কেউ মুখে ভালোবাসার অভিনয় করে আড়ালে আমাকে ধ্বংস করার চক্রান্ত করতো না। তারপর এক দুপুরে অনন্যা আমার সাথে দেখা করতে এলো। ওকে দেখা মাত্রই আমি বুঝতে পারলাম কিছু একটা মারাত্মক ভুল হয়েছে। ও চেয়ারে বসার আগে, ও হাসার আগে, এমনকি মুখ খোলার আগেই ঘরের ভেতরের বাতাসটা যেন ভারী হয়ে উঠেছিল। ওকে আগের চেয়ে অনেক রোগা লাগছিল, যেন জীবনটাই তাকে আস্তে আস্তে ছোট করে ফেলেছে। তার কাঁধ দুটো এমন ভাবে ভেতরের দিকে ঝুঁকেছিল যেন সে বেঁচে থাকার জন্যই সবার কাছে ক্ষমা চাচ্ছে। জ্যৈষ্ঠ মাসের কাঠফাটা দুপুরের গরম, অথচ অনন্যার গায়ের কামিজের বোতাম একদম গলা পর্যন্ত আটকানো। মেকআপ দিয়ে সে তার গলার দাগটা লুকানোর চেষ্টা করেছিল, কিন্তু তা ব্যর্থ হয়েছে। আমাকে দেখে ও হাসলো, কিন্তু ওর ঠোঁট দুটো কাঁপছিল। কোলে একটা ফলের ঝুড়ি নিয়ে সে আস্তে করে বসলো। ঝুড়ির ভেতরের মালটাগুলো কেমন যেন থেতলে যাওয়া আর দাগি ছিল, ঠিক ওর মতোই। ও মৃদু স্বরে জিজ্ঞেস করলো, কেমন আছিস সাধু? ওর কণ্ঠস্বর এতটাই দুর্বল শোনালো যেন কেউ ওর ভেতরের সবটুকু প্রাণ কেড়ে নিয়েছে। আমি সাথে সাথে কোনো উত্তর দিলাম না। টেবিলের ওপাশ থেকে হাত বাড়িয়ে ওর কবজিটা চেপে ধরলাম। ও একটু শিউরে উঠলো, খুব বেশি নয়, তবে আমার বোঝার জন্য যথেষ্ট। আমি শান্ত গলায় জিজ্ঞেস করলাম, তোর গালে ওটা কিসের দাগ? সে একটা জোরপূর্বক হাসি হাসলো আর বলল, আরে কিছু না, রিক্সা থেকে পড়ে গিয়েছিলাম। আমি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ওর আঙুলগুলো ফোলা ছিল, হাতের গিঁটগুলো লালচে হয়ে আছে। রিক্সা থেকে পড়ে গেলে মানুষের হাত এমন হয় না। এগুলো এমন এক হাতের লক্ষণ যা ক্রমাগত আসা আঘাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। আমি নরম সুরে বললাম, অনন্যা, আমাকে সত্যিটা বল। ও বলল, আমি ঠিক আছি রে। ও আমাকে থামানোর সুযোগ পাওয়ার আগে আমি ওর কামিজের হাতাটা কোনই পর্যন্ত টেনে তুললাম, আর সাথে সাথে আমার ভেতরের ঘুমিয়ে থাকা সেই পুরনো হিংস্র সত্তাটা আস্তে আস্তে জেগে উঠলো। ওর পুরো হাত জুড়ে কালশিটের দাগ, কিছু দাগ পুরনো এবং ফ্যাকাশে হয়ে এসেছে, কিছু দাগ একদম টাটকা গাঢ় বেগুনি, আঙ্গুলের সাব বেল্টের আঘাতের দাগ। বেদনার উপর আরো বেদনা। মনে হচ্ছিল কেউ যেন ওর শরীরে বছরের পর বছর ধরে সহিংসতার এক নৃশংস ইতিহাস লিখে চলেছে। আমি সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, কে করেছে এটা তোর সাথে? চোখের জল আর ধরে রাখতে পারলো না অনন্যা। ও বলল, আমি পারবো না। আমার কণ্ঠস্বর এবার বজ্রের মতো শোনালো। আমি বললাম, কে করেছে? এবার সে ভেঙে পড়লো, হঠাৎ করে নয় বরং সম্পূর্ণভাবে, ঠিক যেন এমন একজন মানুষ যে বহু বছর ধরে অন্ধকারের মাঝে দম আটকে বেঁচে ছিল। সে ফিসফিস করে কেঁদে উঠলো আর বলল, সাজিদ, ও আমাকে মারে। বছরের পর বছর ধরে ও আমার উপর হাত তুলছে। ওর মা আর বোনও। ওই বাড়ির ভেতরে ওরা আমাকে একটা দাসীর মতো খাটায়। ওর কণ্ঠস্বর যন্ত্রণায় ভেঙে গেল। তারপর হঠাৎ করে কান্না থামিয়ে সে বলল, আর ও সেদিন ছোঁয়ার গায়েও হাত তুলছে। আমার ভেতরের সবকিছু মুহূর্তের মধ্যে বরফের মতো জমে গেল। ছোঁয়া, অনন্যার 7 বছরের ছোট্ট মেয়েটা, একটা বাচ্চার গায়েও। গল্পটি কেমন লাগলো জানাবেন।
জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব। আর পরবর্তী পর্বটি শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।